অনেক দিন আগের কথা। মোহনপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত অনেক পরিবার। তাদের জীবনযাপন ছিল অনেক সহজ সরল। অর্জুন নামের এক ধনাঢ্য ব্যক্তি সেই গ্রামে বসবাস করতেন, যিনি বিপদে আপদে সবার পাশে থাকতেন। অর্জুনের একটা মেয়ে ছিল, তার নাম ছিল দীপা। ঠাকুমা, বলতো এই গ্রামে আমার মতো সুন্দরী কেউ আছে? আর আমার বাবার অনেক টাকা, তাই সবাই আমাকে মান্য করবে। আমি এই গ্রামের রানী। দীপা, সৌন্দর্য, সম্পদ এগুলো স্থায়ী নয়। মানুষের মূল্য তার আচার আর ব্যবহারে। মানুষ চিরদিন সুন্দর থাকে না। সম্পদ, টাকা আজকে আছে, কালকে নেই। তুমি কি যে বলো না, তুমি সেই আগের যুগেই পড়ে আছো। এখন সৌন্দর্য আর টাকাই সব। তুমি বৃদ্ধ মানুষ, এসব বুঝবে না। মা দেখো, ওই যে মাতাব্বরের মেয়ে দীপা যাচ্ছে। আমি একটু কথা বলে আসি। আর শুনেছি দীপা অনেক সুন্দর। কে রে তুই? আর আমার কাছে কি চাস? আমি গৌরী, ওই যে আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির পথে আসার জন্য তোমাকে ধন্যবাদ। এই দিকে কোথায় যাও দীপা? কোথায় যাব তোকে বলে যেতে হবে? আর আমি তোদেরকে কোনো কিছু দান করতে আসিনি। আমি তো এখানে এসেছি আমার নিজের আনন্দের জন্য। দীপার কথা শুনে গৌরীর মনটা খারাপ হয়ে গেল। আর সে মনে মনে ভাবতে লাগলো, দীপা দেখতে সুন্দর হলেও তার মনটা কুৎসিত আর অহংকারী। দীপার এই অহংকারী স্বভাবের কারণে গ্রামের সবার সাথে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকলো। গ্রামবাসীরা, তোমরা কেমন আছো সবাই? এই যে বিজয়, চাষাবাদ কেমন চলছে? আর মাঠে ফসলের অবস্থা কেমন? আর চাষাবাদ চাচা, এই কোনো রকমে দিন পার হচ্ছে আর কি। এবার ফসলের অবস্থাও বেশি ভালো না। হাল ছাড়িস না রে বাবা, তোর বাবাকে আমার কাছে আসতে বলিস তো। আর গৌরী, তোমার মা কেমন আছে? মাতাব্বর চাচা, আমার মা ভালো আছে। আর আপনার শরীর স্বাস্থ্য কেমন? আছি রে মা, এই বয়সে আর কেমন থাকবো বল। আচ্ছা গৌরী, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বলতো? কি আর হবে চাচা, গতকাল আমাদের বাড়ির পথ দিয়ে দীপা এসেছিল। আমি কথা বলতে গেলে অনেক আঘাত দিয়ে কথা বলেছে। সুন্দরী আর টাকা আছে বলে অহংকার করে কথা বলেছে। চাচা, আপনি আর দীপা সম্পূর্ণ আলাদা। আর দীপার মধ্যে আপনার কোনো আদর্শ নেই। দীপা এমন কেন চাচা? কি করবো রে মা, মা মরা মেয়ে, তাই এমন হয়েছে। আমি বাড়িতে গিয়ে দীপাকে বুঝিয়ে বলবো। আর তুই এই নিয়ে মন খারাপ করে থাকিস না। গরিবের আর মন খারাপ চাচা, ও ঠিক হয়ে যাবে। গ্রামের সবার আর গৌরীর কথা শুনে দীপার বাবা লজ্জা পেয়ে বাড়ির দিকে রওনা দিল। আর সে চিন্তা করতে থাকলো কিভাবে মেয়েকে সঠিক পথে নিয়ে আসা যায়।
ভালো আচার ব্যবহার শেখানো যায়। বাবা, আজকে আমি পুরো গ্রাম ঘুরে দেখেছি। গ্রামের সবাই আমাকে দেখে প্রশংসা করছে। দীপা, আমি শুনেছি তুমি গ্রামের মানুষদের সাথে ভালো ব্যবহার করো না। একজন মাতব্বরের মেয়ে হিসেবে তোমার দায়িত্ব সবার ভালো মন্দর খেয়াল রাখা, সবার বিপদে আপদে পাশে থাকা, আর সবার সাথে ভালো ব্যবহার করা। বাবা, আমি তোমার মেয়ে, অর্জুন মাতাব্বরের মেয়ে। গ্রামের সাধারণ মানুষ আমাকে মান্য করবে, এটাই স্বাভাবিক। আর আমি এই চাষা মূর্খদের সাথে কি ভালো ব্যবহার করব? আর এরা ভালো ব্যবহারের কি জানে যা আমার শিখতে হবে? অর্জুন, তোর মেয়ে দীপা রূপে সুন্দর হলেও গুণে সুন্দর নয়। দীপা খুব জেদি আর অহংকারী। বাবা আর ঠাকুমার কথা শুনে দীপা চিন্তা করতে থাকলো, আসলে কি আমি অহংকারী? আমার আচার ব্যবহার কি খুব খারাপ? দীপা মনে মনে ভাবলো, আমি দেখতে সুন্দর আর আমার বাবার অনেক টাকা আছে, তাই সবাই হিংসা করে এসব বলে। অর্জুন বাবু, ও অর্জুন বাবু, বাড়িতে আছেন নাকি? কই গেল সবাই? বলছি বাড়িতে কেউ আছে নাকি? কাউকে তো দেখছি না দেখি। কে তুমি বুড়ো? কি হয়েছে? সকাল সকাল বাড়িতে এসে উচ্চ স্বরে বাবাকে ডাকছো কেন? আরে দীপা, আমি তোমার রঘু চাচা, চিনতে পারছো না? আর তোমার বাবা আমাকে আসতে বলেছে। আমার বাবা একা, তার কোনো ভাই মানে আমার কোনো চাচা নেই। আর বাবা আবার তোমাকে আসতে বলেছে কেন? বাসায় তো ভালো কোনো খাবারের আয়োজন নেই। তোমার বাবা যেহেতু নেই, আমি তাহলে একটু বসি মা। আর সে আসলেই শুনে যাই কেন ডেকেছে। বসবে মানে? কোথায় বসবে? কে বসতে দিচ্ছে তোমাকে? আর তুমি বাহিরে অপেক্ষা করো, বাবা আসলে দেখা করো। দীপার কথা শুনে বিজয়ের বাবা বুঝতে পারলো গ্রামবাসীরা দীপার সম্পর্কে সত্য বলছে। দীপা দেখতে সুন্দর হলেও তার ব্যবহার অনেক খারাপ আর অহংকারী। দীপার কথায় কষ্ট পেয়ে বিজয়ের বাবা বাড়ির দিকে রওনা দিল। ঠাকুমা, ঠাকুমা, কোথায়? এদিকে এসো। কি হয়েছে? আসছি, দাঁড়া। ঠাকুমা, আমার চেহারা কালো হয়েছে, আমার সৌন্দর্য নষ্ট হয়েছে। আমি গত রাতেও সুন্দর আর ফর্সা ছিলাম, এক রাতে এমন হলো কেন? আমাকে আর কেউ ভালোবাসবে না। বুঝছি, এগুলো সবই তোর কর্মফল, আর তোর অহংকারের জন্যই আজকে এই অবস্থা। ঠাকুমা, আমি কি ভুল করেছি? আমার কি ক্ষমা হবে না? আমি কি আর আগের মতো সুন্দর হব না? আমার কি সর্বনাশ হয়ে গেল রে। ঠাকুমার কথা শুনে দীপা কান্নায় ভেঙে পড়ল আর নিজের অতীত নিয়ে ভাবতে লাগলো। সে বুঝতে পারলো সৌন্দর্য আর টাকা চিরস্থায়ী না। দেখো মা, দীপার কি হয়েছে? সুন্দর চেহারা কালো ভূত হয়েছে। মানুষের সাথে খারাপ ব্যবহার আর অহংকার করলে এমনই হয়। দীপার সঠিক বিচার হয়েছে।
গ্রামের লোকের অবহেলা দীপা বুঝতে পারলো, আর সে ভাবলো এসবের জন্য সে নিজেই দায়ী। দীপা মনে মনে চিন্তা করলো কিভাবে তার ভুল সংশোধন করা যায়, আর ভাবতে ভাবতে জঙ্গলের দিকে চলে গেল। সাধু বাবা, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। কি হয়েছে রে মা, তোকে এত অস্থির লাগছে কেন? সাধু বাবা, আমার চেহারা নষ্ট হয়েছে, কেউ আর আমাকে পছন্দ করে না। আমাকে পথ দেখাও বাবা, আমি আর পারছি না। এটা তোর কর্মফল রে মা, তোর ব্যবহার আর অহংকারের জন্য এমন হয়েছে। তুই যদি নিজের ভুল বুঝতে পারিস আর সেই ভুল সংশোধন করিস, তাহলে আগের চেহারা ফিরে পাবি। সাধু বাবার কথা শুনে দীপা বাড়ির দিকে রওনা দিল, আর মনে মনে ভাবলো টাকা আর চেহারা স্থায়ী না, আসল হলো মানুষের আচার ব্যবহার। দীপা সিদ্ধান্ত নিল সে আর মানুষের সাথে খারাপ আচরণ করবে না। ঠাকুমা, ঠাকুমা কোথায়? এদিকে এসো। কি হয়েছে? আসছি, দাঁড়া। ঠাকুমা, আমি ভালো হয়ে গেছি, আর আমার চেহারা আগের মতো সুন্দর হয়েছে। ঠাকুমা, আমি আর মানুষের সাথে অহংকার করে কথা বলবো না। গ্রামের সবার বিপদে আপদে পাশে থাকবো। বুঝলি দীপা, টাকা আর চেহারা ক্ষণস্থায়ী, আসল গুণ হলো মানুষের আচার আর ব্যবহার। ঠাকুমা, বাবা, আমি অনেক বড় ভুল করেছি, আর এখন আমি বুঝতে পেরেছি সবার সাথে সমান আচরণ করাই মানুষের আসল গুণ। এরপরে দীপা অহংকার ছেড়ে দিল আর গ্রামের সবার জন্য কাজ করতে শুরু করলো। তার ভালোবাসা, দায়িত্ববোধ সবাইকে মুগ্ধ করলো। গ্রামবাসী সবাই দীপাকে আপন করে নিল।